নমস্কার, একিভি টিভির প্রাইম নিউজে আপনারা স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। দুবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ চেয়েও পায়নি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার জন্য সময় দিতে পারেননি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দুবার চিঠি দিয়েও রাষ্ট্রপতির কাছে সময় মেলেনি। আগামী সোমবার তৃণমূলের সাংসদদের প্রাতরাশে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। যদিও সূত্রের খবর ওই দিন দলের কেউ রাষ্ট্রপতি ভবনে যেতে পারবেন না, কারণ দলের একাধিক সাংসদদের রমজানের রোজা চলছে। তাদের বাদ দিয়ে অন্যদেরকে যাওয়াকে দল উপযুক্ত মনে করছে না। তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক নাদিমুল হক ইতিমধ্যে রাষ্ট্রপতিকে চিঠি লিখে বিষয়টি জানিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, রমজান চলার কারণে তার পক্ষে প্রাতরাশের আমন্ত্রণে যোগ দেওয়া সম্ভব নয়। অনুপ্রবেশ এবং জনবিন্যাসে বদল। বাংলার বিধানসভা নির্বাচনে এটাই যে বিজেপির সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে, সেটা অনেক আগে স্পষ্ট হয়ে গিয়েছিল। শনিবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক ব্রিগেডের জনসভায় দাঁড়িয়ে সেই বিভাজন অস্ত্রে আরো জোরালো ভাবে শান দিয়ে গেলেন। এদিন ব্রিগেডে 18,000 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করে বক্তব্য রাখার সময় তা আরো জোরালো হয়। এই রাজ্যে বাঙালি হিন্দুদের ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু বানানোর চেষ্টা করা হচ্ছে। ব্রিগেডে 18,000 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করে বক্তব্য রাখার সময় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, হিন্দুরা কোনোদিন বিভাজন সমর্থন করেনি। তৃণমূল সেই হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করে। অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে ব্রিগেডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করে গেলেন, তৃণমূল বাংলা নিরীহ হিন্দুদের ভয় দেখিয়ে রাখতে চায়। এরা কট্টরপন্থীদের উস্কানি দেয়, গুন্ডাদের পোষে। আজ অনুপ্রবেশকারীদের অত্যাচারে বাঙালিরাই বাংলা ছাড়তে বাধ্য হচ্ছেন। বাংলার রুটি বেটি মাটির উপর হামলা চালাচ্ছে অনুপ্রবেশকারীরা। বাংলার মুখ্যমন্ত্রী সিএএ বিরোধিতাকে তোপ দেখে প্রধানমন্ত্রীর বক্তব্য, আমরা যখন সিএএ করলাম, এখনকার তৃণমূল সরকার বিরোধিতা করলো। শরণার্থী হিন্দুদের নাগরিকত্ব দিতে বললে পুরো তৃণমূল একসঙ্গে বিরোধিতা করে। আসলে ওরা হিন্দুদের নাগরিকত্ব দিতে চায় না। মোদীর দাবি, বিগত কয়েক দশকে বাংলার বহু এলাকায় জনবিন্যাস বদলে দেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে বাঙালি হিন্দুদের সংখ্যালঘু করে দিচ্ছে। তুষ্টিকরণের এমন নোংরা খেলা আর সইবে না বাংলা। মোদীর অভিযোগ, এখনকার তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চায় না, ভোটার তালিকা সংশোধন করতে চায় না। প্রধানমন্ত্রীর বক্তব্য, বাংলার হিন্দুদের ভোট ব্যাংক হিসেবে ভাবেই না তৃণমূল। রাজ্যের শাসকদের ভোট ব্যাংক শুধুই অনুপ্রবেশকারীরা, তাই তাদের বাঁচাতে এসআইয়ের বিরোধিতা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক একটি মন্তব্যকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী বলেন, ওরা হুমকি দেয় একটা নির্দিষ্ট সম্প্রদায় নাকি বাকিদের খতম করে দেবে। কারা এরা? তৃণমূলের ইশারায় কোটি কোটি লোককে খতম করার কথা বলছে কারা? এদের হাতিয়ার বানাচ্ছে তৃণমূল। ভোটার মিডিয়াকে হুমকি দিচ্ছে। মহুয়া মৈত্রীর তৃণমূল না করলে বাঙালি নয়। ঠিক, মহুয়া মৈত্রীর তৃণমূল না করলে বাঙালি নয় মন্তব্যেরও বিরোধিতা করেন মোদী। প্রধানমন্ত্রীর সাফ কথা, বঙ্গে বিজেপি ক্ষমতায় এলে সবকিছুর হিসেব হবে। একদিকে বিকাশ করব, অন্যদিকে হিসেব নেব। তৃণমূলের যারা আপনাদের ভয় দেখায়, তাদের ভয় দেখানোর দিন শুরু হচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে সব কট্টরপন্থী অনুপ্রবেশকারী গুন্ডারা ভয়ে থাকবে। এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ব্রিগেডে 18,000 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করে তিনি এদিন বলেন, কলকাতার মাটি থেকে পশ্চিমবঙ্গ ও দেশের উন্নয়নে নতুন অধ্যায় লেখা হবে। 18,000 কোটি টাকারও বেশি প্রকল্প ঘোষণা করা হয়েছে। তিনি বাংলা ও দেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন। সড়ক, রেল এসব নিয়ে নতুন নতুন প্রকল্প পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ তৈরি করবে। বাংলা ভারতকে পথ দেখিয়েছে, আবারও বিকশিত বাংলা হয়ে দেশকে পথ দেখাবে। এছাড়াও এদিন তিনি আরো বেশি কিছু ইস্যুতে তাঁর বক্তব্যে তৃণমূল সরকারকে তোপ দাগেন। ব্যুরো রিপোর্ট, একিভি টিভি। আসন্ন এডিসি নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে শনিবার ধুমাছড়ায় বিজেপির উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। আয়োজিত যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপি দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। এদিন যোগদান সভায় বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক 587 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। সভায় মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আগে ত্রিপুরাকে কেউ চিনতো না, জানতো না, এখন দিল্লির মানুষ পর্যন্ত ত্রিপুরাকে চেনে। এর কারণ হলো আমরা সঠিক সময়ে সঠিক দিশায় কাজ করছি বলে তিনি জানান। একের পর এক আমাদের ত্রিপুরা, একটু আগে আজকে আমি যখন এখানে এসেছি তখন আমাদের
মাননীয় এমডিসি এবং ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত সহসভাপতি বলছিলেন, বিমল চাকমা মহোদয় কি বলছেন, কিছুদিন আগে আজকেই বোধহয় না কালকে এসছেন উনি দিল্লির থেকে, উনি এসে বলছেন যে ত্রিপুরার নাম এখন দিল্লিতে সবাই, আগে ত্রিপুরাকে যেভাবে জানতো এখন কিন্তু সেরকম না, সবাই সম্মানের সাথে ত্রিপুরার নাম নেয় এবং আলাদা চোখে দেখে। এবং নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাই এর সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের মধ্যে কেন্দ্র যখন দেশের নাগরিকদের সুরক্ষা প্রদান করার চেষ্টা করছে, তখন কংগ্রেস ভারতীয়দের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। শনিবার অসমে দাঁড়িয়ে কংগ্রেসকে তুলোধুলো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি কংগ্রেসকে ভারত বিরোধী শক্তির কাঠপুতুল বলে অভিহিত করেন। এদিন ভোটমুখী অসমের শিলচরে একটি জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, যুদ্ধ আবহে যাতে দেশের নাগরিকদের স্বার্থ সুরক্ষিত করা যায় তার জন্য আমাদের সরকার দিনরাত কাজ করছে। আমাদের লক্ষ্য হলো দেশের নাগরিকদের উপর এই যুদ্ধের প্রভাব হ্রাস করা। অসমবাসীর উদ্দেশ্যে বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আপনারা অসম থেকে কংগ্রেসকে উৎখাত করেছেন। আজ দেশের প্রতিটি রাজ্য কংগ্রেসকে শিক্ষা দিচ্ছে। কংগ্রেস একের পর এক নির্বাচনে হেরে যাচ্ছে। কংগ্রেস ক্রমে পরাজয়ের শতাব্দী অতিক্রম করতে চলেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। आपने कांग्रेस को असम से बाहर किया। आज देश का हर राज्य कांग्रेस को सबक सिखा रहा है। कांग्रेस एक के बाद एक चुनाव हार रही है। अब निकट भविष्य में कांग्रेस खुद के पराजय के इतिहास की सेंचुरी मारने वाला है। हार की हताशा से भरी कांग्रेस ने देश के खिलाफ ही मोर्चा खोल दिया है। कांग्रेस के नेता देश को बदनाम करने में जुट गए हैं। आपने देखा है दिल्ली में इतनी बड़ी एआई समिट हुई। आज पूरी दुनिया जब आर्टिफिशियल इंटेलिजेंस, एआई को लेकर बहुत ही उत्सुक है,
दिल्ली में सफलतापूर्वक विश्व की एक नई आशा पैदा। বর্তমানে চরম জ্বালানি সংকটে ভুগছে বাংলাদেশ। চাপে পড়তে ফের ভারতের মুখাপেক্ষী। সংকটের পরিস্থিতি থেকে বাঁচতে ভারতকে আরো ডিজেল দেওয়ার আবেদন ঢাকার। দেশের উত্তর পূর্বাঞ্চল রাজ্য অসমের নুমালীগড় পরিশোধনাগার থেকে বাংলাদেশকে ডিজেল সরবরাহ করে ভারত। শেখ হাসিনার সময় তথা 2017 সালের অক্টোবর মাসে ভারত এবং বাংলাদেশের মধ্যে ডিজেল কেনা বেচার দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়েছিল। এরপরে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মধ্য দিয়ে বাংলাদেশকে ডিজেল সরবরাহ করে ভারত। এছাড়া জলপথে এবং রেলে বাংলাদেশে ডিজেল পাঠানো হয়। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে বাংলাদেশ চাইছে ভারত বাড়তি ডিজেল প্রদান করুক। সেটা দেওয়া সম্ভব কিনা তা খতিয়ে দেখছে ভারত। একই আবেদন করেছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপও। মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিপর্যস্ত বাংলাদেশের জ্বালানি পরিকাঠামো কার্যত অন্ধকারে ডুবেছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়। বড়সড় বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে প্রায় সব সার ফ্যাক্টরি। তবে ভারতের নিজস্ব চাহিদা মজুত করার পরিমাণ এবং পরিশোধনের ক্ষমতা খতিয়ে দেখে তবেই বাংলাদেশকে ডিজেল দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি। শনিবার এমনটাই জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তেল এবং গ্যাসের হাহাকারে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়াতে শুরু করেছে হিংসা। ঝিনাইদহে পাম্প, বাস এবং অন্য গাড়ি চালিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। প্রত্যেক গাড়িকে সুনির্দিষ্ট রেশন করে তেল দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। লম্বা লাইন দেখা যাচ্ছে বাংলাদেশের প্রায় সব পেট্রোল পাম্পে। তেলের মজুতদারি রুখতে পাম্পে নজরদারি চালাচ্ছে সে দেশের সরকার। এদিকে বিদ্যুৎ বাঁচাতে বাংলাদেশের সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করে দিয়েছে শিক্ষা মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আসন্ন বর্ষাকে সামনে রেখে শহরকে বন্যার হাত থেকে রক্ষা করতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। শহরের কাটা খাল এবং হাওড়া নদীকে কেন্দ্র করে ব্যাপক পরিষ্কার ও অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু হয়েছে। কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার উচ্চ পর্যায়ের পরিদর্শন করেন সচিব কিরণ গিত্তে, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার সাজু ওয়াহিদ, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। কাটাখাল জুড়ে বড় আকারের পরিষ্কার অভিযান শুরু হয়েছে। খালের জঞ্জাল ও পলি অপসারণ করে জলের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে হাওড়া নদীর তীরে প্রায় 650 মিটার দীর্ঘ একটি প্রতিরক্ষা বাঁধ নির্মাণের কাজও শুরু হয়েছে। বর্ষাকালে ভারী বৃষ্টির সময় নদীর জল উপচে শহরে ঢুকে পড়া রোধ করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। শনিবার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের পরিদর্শন করেন সচিব কিরণ গিত্তে, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার সাজু ওয়াহিদ, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সচিব কিরণ গিত্তে জানান, আগরতলার বন্যা নিয়ন্ত্রণ মূলত হাওড়া নদী ও কাটাখালের ওপর নির্ভরশীল। কারণ এই দুই জলপথই শহরের প্রধান ড্রেনেজ আউটলেট হিসেবে কাজ করে। তিনি বলেন, বাঁধ নির্মাণ ও জমি অধিগ্রহণের জন্য সরকার ইতিমধ্যে অর্থ মঞ্জুর করেছে। সব দপ্তর সমন্বয়ের মাধ্যমে কাজ করছে যাতে জল প্রবাহ স্বাভাবিক থাকে এবং প্রকল্প দ্রুত সম্পন্ন হয়। তিনি আরো জানান, এই প্রকল্পটি বিধানসভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারই বাস্তবায়ন। শহরের পাম্পগুলি সম্পূর্ণ সচল রয়েছে এবং প্রয়োজনে 1 ঘন্টার মধ্যে অতিরিক্ত জল নিষ্কাশন করা সম্ভব। अगरतला का जो हमारा 2 मेन आउटलेट्स है जो फ्लड वाटर के लिए, हावड़ा और कटाखाल, तो इसका हम आज पूरा परिदर्शन कर रहे हैं। तो कटाखाल में हमने पूरा जो हमारा ड्रेनेज है चैनल उसको क्लीन करने का काम चालू किया है और जहाँ जहाँ ऑब्स्ट्रक्शंस है वो भी हम लोग अगरतला म्यूनसिपल कॉर्पोरेशन, स्मार्ट सिटी, वाटर रिसोर्स डिपार्टमेंट, इस सभी को साथ में लेकर हम लोग काम कर रहे हैं। और जो हावड़ा में भी जहाँ एम्बैंकमेंट नहीं है वो भी काम हमने चालू किया है। स्टेट गवर्नमेंट ने एम्बैंकमेंट, नया एम्बैंकमेंट करने के लिए और जो लैंड एक्विजिशन के लिए फंड दिया है। लास्ट ईयर माननीय मुख्यमंत्री महोदय ने विधानसभा में एश्योरेंस दिया था कि हावड़ा में जो 650 मीटर में जो एम्बैंकमेंट नहीं वो हम लोग बनाएंगे और उसी एश्योरेंस को आगे लेके हम लोग काम कर रहे हैं। तो हम लोग आशा करते हैं कि इस साल जब बारिश होगी तो हावड़ा और कटाखाल से कोई ओवरफ्लो नहीं होगा, तो हमारे शहर में पानी नहीं आएगा। और जो शहर में जो पानी होता है ये 2 नदी को छोड़ के
तो हमारे पंप सिस्टम्स अभी काफ़ी एफिशिएंटली काम करते हैं। करीब आधा घंटा 1 घंटा में पूरा पानी शहरी निष्कासित हम लोग कर सकते हैं। तो आने वाले मानसून की तैयारी में ही हम लोग आज अगरतला म्यूनिसिपल कॉरपोरेशन, स्मार्ट सिटी, DM, SDM, हम ये सबको लेके हमने सभी स्पॉट विजिट किया। ব্যুরো রিপোর্ট, AKV টিভি। আসন্ন ডিসি নির্বাচনে কংগ্রেস 28টি আসনে প্রার্থী দেবে। পাশাপাশি ধর্মনগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থীও চূড়ান্ত করা হয়েছে এবং খুব শীঘ্রই সেই নাম ঘোষণা করা হবে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আগামী ষষ্ঠ জেলা পরিষদ নির্বাচন এবং ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে শনিবার প্রদেশ কংগ্রেসের রাজ্য কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক বীরজিৎ সিনহা, শব্দকুমার জমাতিয়া সহ দলের একাধিক শীর্ষ নেতা। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, আসন্ন এডিসি নির্বাচনে কংগ্রেস 28টি আসনে প্রার্থী দেবে। পাশাপাশি ধর্মনগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং খুব শীঘ্রই সেই নাম ঘোষণা করা হবে। তিনি বলেন, এদিন দলের সমস্ত নেতাদের সঙ্গে আলোচনা করে জয়ের রূপরেখা এবং প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার অভিযোগ, ধর্মনগর কেন্দ্রের প্রার্থী আগেভাগে ঘোষণা করে সিপিআইএম আসলে শাসক বিজেপিকে সুবিধা করে দিতে চেয়েছে। শুক্রবার সিপিআইএম নেতা জিতেন চৌধুরীর মন্তব্যেরও জবাব দেন তিনি। সেদিন জিতেন চৌধুরী বলেছিলেন যে পাহাড়ি এলাকায় কংগ্রেসের কোনো ভিত্তি নেই এবং এডিসি নির্বাচনে তারা ব্যর্থ হবে। এর জবাবে আশিস কুমার সাহা বলেন, ফলাফলই সবকিছু বলে দেবে। তিনি আরও দাবি করেন, সিপিআইএম এর কিছু পদক্ষেপ আসলে পরোক্ষভাবে বিজেপিকে ক্ষমতায় রাখতে সাহায্য করছে। টিটিআইডিসি নির্বাচনকে সামনে রেখে আমাদের যে প্রস্তুতি সভা, এই প্রস্তুতি সভা আজকে এখানে সংগঠিত হচ্ছে। এই সভায় আমরা বিস্তৃত আলোচনা করে আগামী দিন আমাদের প্রতিদ্বন্দ্বিতায় থাকার জন্য সম্ভাব্য প্রার্থী তালিকা এবং নির্বাচনকে সামনে রেখে আমাদের দলীয় যে ইস্যু, এই ইস্যু আমরা নির্ধারণ করব এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় কংগ্রেস দল সারা দেশে আদিবাসীদের জন্য যে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন মল্লিকার্জুন খার্গেজি এবং রাহুল গান্ধীর নেতৃত্বে, আমাদের রাজ্যেও আমাদের কংগ্রেস দল, আদিবাসী কংগ্রেস সহ সমস্ত নেতৃত্ব আদিবাসীদের মান উন্নয়নে, আদিবাসী এলাকার সার্বিক উন্নয়নে যে গুরুত্বপূর্ণ ভূমিকা আজকে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হচ্ছে, এর সুফল যেন এই এডিসি দখলের মধ্য দিয়ে সংগঠিত করা যায়। আমরা আমাদের দলের যে পূর্বকার স্ট্যান্ড, আমরা সেটাকে বজায় রেখে যথাসময়ে প্রার্থী তালিকা প্রকাশ করে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকতে চাই। অন্যদিকে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, ত্রিপুরা জুড়ে বর্তমানে বিজেপি বিরোধী প্রবল জনমত তৈরি হয়েছে। তার কথায়, মানুষ আর বিজেপিকে চাইছে না, কংগ্রেস বড় জয়ের দিকে এগোচ্ছে বুঝে কমিউনিস্টরা তাড়াহুড়ো করে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তিনি আরও অভিযোগ করেন, অতীতে কংগ্রেস যে ধর্মনগর আসনে লড়েছে সেই আসনে প্রার্থী ঘোষণার আগে কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনা করেনি সিপিআইএম। এতে স্পষ্ট যে তারা শাসক দলকে সুবিধা করে দিতে চাইছে। শাসক জোটের শরিক বিজেপি ও ত্রিপুরা মাথার মধ্যে সাম্প্রতিক টানাপোড়েন প্রসঙ্গে মন্তব্য করেন বীরজিৎ সিনহা। তিনি বলেন, এই পরিস্থিতিকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চায় কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, AKV টিভি। ক্যান্সার হাসপাতালের বাথরুম থেকে দরজা ভেঙে এক রোগীর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের নাম রাকেশ দেববর্মা। তিনি সিমনা তমকারির বাসিন্দা। ঘটনাটি ঘটে শনিবার সকালে। এদিন ক্যান্সার হাসপাতালের বাথরুমে এক ক্যান্সার আক্রান্ত রোগী নিজের জীবন দেয়। জানা যায়, সিধাই মোহনপুর এলাকার বাসিন্দা রাকেশ দেববর্মা কিছুদিন আগে ক্যান্সার হাসপাতালে ভর্তি হন। সেখানে তার চিকিৎসা চলছিল। এই জটিল রোগ থেকে মুক্তি পেতে অবশেষে তিনি হাসপাতালের বাথরুমে নিজের জীবন দেন। এই ঘটনায় মৃতের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
তো এরকম সোমবার দিনে ভর্তি হয়েছে, তারপরে আমিও আছে, মাও আছে। তারপর কালকে রাত্রে সোমবার থেকে আজকে কি বার, শনিবার 4-5 দিন হয়ে গেছে। 4-5 দিন ছাত্র থাকে তো ঘুম তো আয়ে, তারপরে 2টা পর্যন্ত করছে, দেখা করছে। তারপরে ঘুমাইছে 10-15 মিনিট ঘুমাইছে। তারপরে ঘুম উঠে দেখছে নাই। তারপরে বাথরুমে গেছে না কই জানি গেছে, বাথরুমে দেখছে। তারপরে একটা বাথরুম বন্ধ আছে, বাথরুম থেকে মানে সাউন্ড করছে, বাবা করে সাউন্ড করছে আমার বাবা ওই। তারপরে সাউন্ডে আয় না। তারপর বাথরুমতে 2-3 বার ধাক্কা মারছে, তারপরে কোনো সাউন্ডে আয় না। তারপরে একটা বাথরুম খোলা আছে, জানলা থেকে উঠে দেখছে। তারপরে মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা অফিসের উদ্যোগে 2 দিন ব্যাপী 24তম স্টেট মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-26 শনিবার থেকে শুরু হয় দেবভক্তি জমাতিয়া সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক ডিডিএসএস কমপ্লেক্স বাধারঘাটে। উক্ত প্রতিযোগিতার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ, মাস্টার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার পৃষ্ঠপোষক সঞ্জয় পাল সহ অন্যান্যরা। এই সম্পর্কে আয়োজকদের তরফে জানানো হয়। 14ই মার্চ 2026 24তম মাস্টার অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ ত্রিপুরা মাস্টার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা অর্গানাইজ করছে। 2 দিন ব্যাপী এই মাস্টার অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা এসেছে, অংশগ্রহণ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে এই 24তম মাস্টার অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে আমাদের মাননীয় প্রধান অতিথি, আমাদের পরিবেশিদের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয় উপস্থিত হয়েছেন। এখানে এসেছেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের মাননীয় সম্পাদক শ্রী সুকান্ত ঘোষ মহোদয়, আছেন আমাদের এই মাস্টার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের প্যাট্রন শ্রী সঞ্জয় পাল মহোদয়, এবং এখানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাননীয় সম্পাদক শ্রী সুজিত রায় মহোদয় এবং অন্যান্য অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আশা করছি যে আমাদের রাজ্যের এই মাস্টার অ্যাথলেটরা আগামী দিন আরও উজ্জীবিত হবে এবং আমাদের আগামী দিনের যারা অ্যাথলেট, যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা আরও উজ্জীবিত হবে। আজকের এই যারা বয়স্ক 30 ঊর্ধ্ব যারা মহিলা এবং পুরুষ অংশগ্রহণ করছেন, তাদেরকে দেখে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা উজ্জীবিত হবে। লক্ষ্য আসন্ন এডিসি নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে শনিবার আগরতলা প্রেস ক্লাবে আইপিএফটি দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আইপিএফটি দলের সভাপতি প্রেম কুমার রিয়াং ও দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মার উপস্থিতিতে হয় এই বৈঠক। এডিসি নির্বাচন ঘোষণার আগে শক্তির মহড়ায় মাঠে নামতে চায় আইপিএফটি, তাই আগামী 17 মার্চ সাংগঠনিক বিভাগের মাধ্যমে 28টি নির্বাচনী ক্ষেত্র এলাকায় বাইক মিছিল সংগঠিত করা হবে বলে দলের তরফে জানানো হয়। তার পাশাপাশি প্রত্যেক ডিভিশনকে সংশ্লিষ্ট নির্বাচনী ক্ষেত্রে নির্বাচনী পরিস্থিতি খতিয়ে দেখতে এবং যথাসময়ে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। দলের এই দিনের রুদ্ধদ্বার বৈঠক থেকে মোটামুটি সিদ্ধান্ত চূড়ান্ত হয় যে শরিকি চাপ রুখতে তারাও 28টি আসনে লড়াই করার কথা বলছে, অর্থাৎ 28-এ 28 লড়াই করবে। তো এটা নিয়ে প্রস্তুতিমূলক হিসাবে আজকে আমাদের আইপিএফটি দলের সিইসি মানে কেন্দ্রীয় কার্যকরী যে কমিটি, এই কমিটির সদস্য, পাশাপাশি আমাদের যে ডিভিশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ আজকে আমরা বৈঠকে বসেছি। তো আগামীতে যে এই ইলেকশনে কিভাবে প্রস্তুতি নেবে সেই রকম মোতাবেক আমাদের যে মেসেজ আমরা তাদেরকে দিয়ে দিয়েছি, এটাই। ব্যক্তিগত ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল, প্রাণে মারার হুমকি,
অভিযোগ থাকলেও নীরব ফটিকরায় থানা। ঊনকোটি জেলার কৈলা শহরে এক জনজাতি মহিলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পরিচিত এক ব্যক্তি তার ব্যক্তিগত সময়ের ভিডিও গোপনে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল ও হয়রানি করে আসছিল। কিন্তু অভিযোগ দায়ের হওয়ার পরেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় উঠছে একাধিক প্রশ্ন। ফটিকরায় থানাধীন ডিমডুম পাড়ার বাসিন্দা এক জনজাতি মহিলা তার লিখিত অভিযোগে জানান, কুমারঘাটের রাজকান্দি পাড়ার বাসিন্দা প্রদীপ দেববর্মা তাকে কৌশলে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে শারীরিকভাবে নিগ্রহ করে এবং তার অজান্তে ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করা হচ্ছিল বলে অভিযোগ। ঘটনার বিষয়ে কৈলাসহর মহিলা থানায় অভিযোগ জানানো হলে ঘটনাস্থল ফটিকরায় থানার অন্তর্গত হওয়ায় কৈলাসহর মহিলা থানা জিডি এন্ট্রি করে অভিযোগের কপি ফটিকরায় থানায় পাঠিয়ে দেয়। 14 মার্চ ফটিকরায় থানার পুলিশ ওই জনজাতি মহিলার কাছ থেকে পুরো ঘটনা শুনে অভিযুক্তকে দ্রুত আটক করে তদন্ত শুরু করার আশ্বাস দিলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়নি বলে অভিযোগ। এদিকে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। অভিযুক্ত প্রদীপ দেববর্মা ও তার সহযোগীরা শুক্রবার রাত থেকে ওই মহিলার বাড়িতে গিয়ে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে এবং তাকে প্রাণে মারার হুমকিও দিচ্ছে। ভুক্তভোগী মহিলার প্রশ্ন, অভিযোগ জানানোর পরেও কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ? নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তিনি ও তার পরিবার। এখন প্রশ্ন উঠছে, অভিযোগ থাকার পরেও কেন নীরব ফটিকরায় থানা? পুলিশের এই ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। স্যার ওমানটি আছে, আমি ইয়ে করে আছি প্রদীপের নামে। আমি প্রদীপ কি? প্রদীপ দেববর্মা। প্রদীপের নামের আমি এফআইআর করে আছি কালকে। আজকে দেখাইছে ফটিকরায় থানা, আমি আইছি আজকে। পুলিশ কি আশা দিছে যে এই কমপ্লেনের বা তুমি যে কমপ্লেন করছো? পুলিশ কি কইছে? পুলিশ কইছে আনবো, দইরা আনবো। কোনদিন দইরা আনবো? আজকে। তারা এমনিতে তোমার জিজ্ঞাসা নি ঘটনার বিষয়ে? যদি লাগে তে আবার ডাকবো কইছে আমারে। ঠিক আছে। তো এখন যে বাইরে হবার সময় শুনলাম আমরা তুমি দেখছো যে প্রদীপ দেববর্মার এখানে? হ্যাঁ দেখছি, প্রদীপ দেববর্মা দেখছি। কোন জায়গাতে দেখছো? ওখানে এখানে থানার মধ্যে। থানার সামনে দিয়ে? থানার সামনে দিকে দেখছি আমি। কিভাবে আইছে? টুকটুকু গাড়ি দিয়ে এদিকে গেছে। আচ্ছা আচ্ছা। তো পুলিশে জানাইছো নি বিষয়টা? পুলিশে আমি জানাই দিয়েছি। ব্যুরো রিপোর্ট, একিভি টিভি। আবারও নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একিভি টিভির পর্দায়। বিরতির পর চলে যাচ্ছে পরের খবরে। ঈদের কেন্দ্রীয় বাজারে পরিণত হয়েছে সোনামুড়া। ঈদের এক সপ্তাহ আগে জমজমাট ঈদের বাজারে মহিলাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। গত 19 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে 2026 সালের মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান। চাঁদ থেকে শুরু হয়েছে রোজা, আরেক চাঁদের অপেক্ষায়। এক সপ্তাহ পর ঈদ উল ফিতর, আর এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে জামা কাপড় এবং সেমাই ক্রয় করার আনন্দে মেতেছে মুসলিম ধর্মাবলম্বীরা। গোটা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত অঞ্চল সোনামুড়া। সেই সুবাদে ঈদের বাজারের কেন্দ্রবিন্দুতে পরিণত সোনামুড়া বাজার বক্সনগর, উদয়পুর ও বিলোনিয়া। আগরতলা থেকেও ঈদের বাজার করার জন্য ক্রেতারা এসে ভিড় করছেন সোনামুড়ায়। ব্যবসায়ীদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এবছর লোকজনের আনাগোনা অনেকটাই বেড়েছে বেচা কেনা, যার জন্য খুশি তারা। ক্রেতারাও বেশি দরাদরি না করে পছন্দ মতোই কিনে নিচ্ছে ঈদের জন্য কাপড়। এই অঞ্চলের অধিকাংশ পুরুষ প্রবাসে থাকার ফলে মহিলাদের সংখ্যায় বাজারে বেশি।
অ্যাকচুয়ালি আমার তো 3টে দোকান, কসমেটিক্স, ব্যাগ, কাপড়। তো কসমেটিক্স আর ব্যাগের থেকে কাপড়টাই ঈদে বেশি যায়, তো সেই জন্য কাপড়ের মার্কেটিংটাই বেশি। আর সোনামুড়াকে সবাই ঈদের একটা মানে অন্যতম মার্কেট মনে করে। বক্সনগর বলুন, উদয়পুর বলুন, আগরতলা থেকেও লোক আসে, এমনকি আমার কাছেও এসছে উদয়পুর থেকে, যে এখানে মার্কেটিং করতে ওদের ভালো লাগে। সোনামুড়াকে একটা ঈদের মার্কেটের কেন্দ্রস্থল মনে করে সবাই, তো সেই জন্যই ঈদের মার্কেটটা সোনামুড়া বরাবরই ভালো থাকে, কিন্তু গতবারের তুলনায় আবার একটু বেশি ভালো। এই বছর সোনামুড়াতে ঈদের বাজার খুবই জমজমাট, কেননা এখানে বিভিন্ন শহর কেন্দ্রিক, যেমন ধরুন উদয়পুর, আগরতলা, বেলুনিয়া, বক্সনগর থেকে আশপাশ অঞ্চল পুরোটা ঈদের মার্কেট। এখন সোনামুড়ায় ওই কাস্টমারগুলো সোনামুড়া চলে এসছে ঈদের মার্কেট করার জন্য। তার জন্য আমি মনে করি যে এই বছর ঈদের মার্কেট সোনামুড়া খুবই জমজমাট। প্রতি বছরের নেয় সব মানুষ ঈদের বাজার করে সোনামুড়াকে বেছে নিয়েছে। মানে তাদের দরাদর কেমন করছে মানুষ? ইসলামে রোজা মূলত আল্লাহর নির্দেশ পালন, সহানুভূতি ও ত্যাগের শিক্ষা রোজা। এটি ইসলামের 5টি মূল স্তম্ভের অন্যতম একটি ফরজ ইবাদত, যার মাধ্যমে মুসলমানরা রমজান মাসে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত অনাহার ও পাপাচার থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করে। ব্যুরো রিপোর্ট, একিভি টিভি। খোয়াইয়ে জাতীয় লোক আদালত শনিবার অনুষ্ঠিত হয়। এই জাতীয় লোক আদালতে 3000-এর বেশি মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন দেওয়ানি ও ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য একাধিক বেঞ্চ গঠন করা হয়েছে। এবারের লোক আদালতে বিপুল সংখ্যক মামলার সফল নিষ্পত্তি হবে বলে কর্তৃপক্ষ আশাবাদী। বিচার প্রক্রিয়াকে দ্রুততর করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে ন্যায় বিচার পৌঁছে দিতে শনিবার খোয়াই মহকুমা আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ন্যাশনাল লোক আদালত। খোয়াই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং নালসার নির্দেশনায় এদিনের এই লোক আদালতের আয়োজন করা হয়। খোয়াই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক অপরাজিতা দেববর্মা জানান, এদিনের লোক আদালতে মোট 3034টি মামলার নিষ্পত্তির লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন দেওয়ানি ও ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তির জন্য একাধিক বেঞ্চ গঠন করা হয়েছে। লোক আদালতে যেসব মামলার শুনানি হচ্ছে তার মধ্যে রয়েছে মোটর দুর্ঘটনা সংক্রান্ত মামলা, চেক বাউন্স সংক্রান্ত মামলা, আদালতে বিচারাধীন আপোসযোগ্য ফৌজদারি মামলা, বিভিন্ন ব্যাংকের ঋণ সংক্রান্ত মামলা, যানবাহন সংক্রান্ত মামলা, এছাড়াও ত্রিপুরা পুলিশ অ্যাক্ট, এক্সাইজ ও গ্যামলিং অ্যাক্ট সংক্রান্ত মামলাও অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রসঙ্গে সম্পাদক অপরাজিতা দেববর্মা বলেন, গত 14 ফেব্রুয়ারি হাইকোর্টের নির্দেশে আয়োজিত মেগা লোক আদালতে খোয়াই জেলায় 1363টি মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছিল। এবারের লোক আদালতে প্রায় 98% সমন যথাসময়ে বিলি করা হয়েছে, ফলে বিপুল সংখ্যক মামলার সফল নিষ্পত্তি হবে বলে কর্তৃপক্ষ আশাবাদী। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের এই উদ্যোগে মামলার দ্রুত নিষ্পত্তির পাশাপাশি সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজকে আমরা নালসা ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি তত্ত্বাবধানে প্রথম ন্যাশনাল লোক আদালত করতে চলছি বা করছি আজকে। এটার মধ্যে আমরা কেস নিয়েছি এমএসিটি কেসেস, তারপর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কেসেস, ক্রিমিনাল কম্পাউন্ডেবল কেসেস যেগুলো পেন্ডিং ইন দ্য কোর্ট, প্রিলিটিগেশন মানে ব্যাংক ম্যাটারগুলো নেওয়া হচ্ছে। বিভিন্ন ব্যাংকের থেকে কেসগুলো এসছে আমাদের এখানে ফর টেকিং আপ ইন দ্য ন্যাশনাল লোক আদালত। এমবি অ্যাক্টগুলো নেওয়া হচ্ছে, যেগুলো হয়েছে আপনার চালান কেসেস, টিপি অ্যাক্ট, ত্রিপুরা পুলিশ অ্যাক্টের যেগুলো কেসেস, এক্সাইজ সেক্টরেও কেস নেওয়া হয়েছে, আর আপনার গ্যাম্বলিং অ্যাক্টের হয়েছে। টোটাল মোট আমরা নিয়েছি 3034 নাম্বারস অফ কেসেস ইন দিস ন্যাশনাল লোক আদালত। লাস্ট আমরা ফেব্রুয়ারি 14-তেও করেছিলাম মেগা লোক আদালত অ্যাজ পার ডাইরেকশন অফ দি হাইকোর্ট অফ ত্রিপুরা, যেখানে আমরা 1363 ডিসপোজ করেছিলাম। আর আশা করছি আমরা এবারও আমাদের ন্যাশনাল লোক আদালতের কেসেসগুলো খুব ভালোই ডিসপোজাল হবে, কারণ আমাদের সামান্সগুলো মোর দেন 98% সার্ভ হয়ে এসছে। সো উই আর এক্সপেক্টিং দ্যাট হাইয়েস্ট ডিসপোজালটা যেন আমরা করতে পারি, তো সেটাই আমাদের। ব্যুরো রিপোর্ট, একিভি টিভি।
আগামী 5 দিন রাজ্যের সব জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা এবং বজ্রবিদ্যুৎ ও মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রিপোর্ট অনুযায়ী রবিবার পশ্চিম ত্রিপুরা জেলার এবং 16 মার্চ উত্তর ত্রিপুরা জেলার ধলাই এবং ঊনকোটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উপরের মধ্যে অসম এবং তার আশপাশ এলাকাগুলোতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তাতে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে আরো জানানো হয়েছে আগামী দিন 5 দিন রাজ্যে হলুদ সতর্কতা জারি করেছে। পাশাপাশি কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র একিভি টিভির পর্দায়। নমস্কার।